আপনারা তারুণ্যের দিকে খুব জোর দিচ্ছেন, কিন্তু আপনাদের এই যে তরুণ নেতারা মীনাক্ষী, শতরূপ, দীপশিতা, সৃজন, যারই কথা বলুন না কেন, এরা কেউ ভোটে জিততে পারছেন না, এদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। তাতে কি আছে? এদের কি তাহলে আপনারা কেন্দ্র ফেন্দ্র ইত্যাদি একটু ঘোরাবেন, একটু শিফট টিপ করে অন্য জায়গায় নিয়ে যাবেন? আপনি মানে একটা ভালো চমৎকার প্রশ্ন করে প্রশ্নের মাঝ রাস্তায় থেমে গেলেন। আপনি কি যেন বললেন? মীনাক্ষী, দীপশিতা, শতরূপ আর সৃজন। তো মানে আপনি কি মনে করছেন এই চারজনই তরুণ? না না, আরো আছেন, এরা অসংখ্য। এবং আমি এইটা বলতে পারি অহংকার থেকে না, গর্বের থেকে। ধরুন, সাধারণ মানুষের রাজনীতি সম্পর্কে চিন্তাভাবনার বেশিরভাগটাই ইলেকটোরাল পলিটিক্সের মধ্য দিয়ে ঘোরাফেরা করে। আচ্ছা বলুন তো, কত বছর হয়ে গেল? 11-র পর কত 13-14 বছর হয়ে গেল। লোকসভা, বিধানসভায় প্রতিদিন আমাদের সংখ্যা কমেছে। আপনি আমাকে দেখান, তৃণমূল কংগ্রেস হোক আর দিল্লিতে শাসন করছে বিজেপি হোক, পশ্চিমবাংলায় 1 বছরের রাজনীতিতে যে তরুণ প্রজন্মের উপহার আমরা বামপন্থীরা দিয়েছি, আরও নির্দিষ্টভাবে বললে এই যে ছাত্র, যুব, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, বিভিন্ন সামাজিক আন্দোলন, আসলে আপনারা দেখতে পান যারা মিডিয়া যাদেরকে কভার করে। আমি বলবো আলোটা যদি সার্বিকভাবে দেখা যায়, এটা আমাদের গর্ব। এবং আমি জানি না আপনাকে বলেছিলাম কি না, ওই যখন ওই 22 সালের 31শে আগস্টের ঘটনার পর অন্যায়ভাবে আমাদের উপর আক্রমণ হয় এবং আমাদের জেল হয়েছিল, আমাদেরকে করেছিল। তো জেলে আমার সঙ্গে দেখা হয়েছিল এক রাজনৈতিক কর্মী। তার পার্টির আমি বিজ্ঞাপন করব না বলে বললাম না, তাকে এসে অনেক কথা বলেছিল। তাকে আমি বলেছিলাম যে পশ্চিমবাংলার মাটিতে আগামী 20 বছরের জন্য সিপিআইএম আমরা তৈরি করে নিয়েছি, আপনাদের ভাবতে হবে না আমাদের নিয়ে। তো যে কথাটা আমি বলছিলাম, আপনি যেটা বললেন, দেখুন, ভোটে জেতা বা হারার প্রশ্ন এটা কি শুধুমাত্র ব্যক্তি দেখে হয় ভোটের রাজনীতিতে? 72 সালের নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে জ্যোতিবাবুকে প্রত্যাহার করতে হয়েছে। 11 সালের নির্বাচনে আমরা যারা বামফ্রন্টের প্রার্থী ছিলাম, আমাদের অনেকেরই জামানত জব্দ হয়েছে। নির্বাচনে তো মানুষ তার সেই সময়কার নির্দিষ্ট পরিস্থিতির উপর ভোট দেয়, সেটা দিয়ে ভোটে কে জিতলো। আচ্ছা ধরুন, লাস্ট বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হারলেন। তো তাই দিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল জার্নিকে অ্যাসেস করা যাবে? বা ধরুন এই পশ্চিমবাংলায় অনেক মানুষ আছেন, ধরুন বিনয় চৌধুরী, বর্ধমান তখন দক্ষিণ কেন্দ্র ছিল কিনা আমার মনে করতে পারছি না, তখন আমার জন্ম হয়নি। তো সেইখানে বিনয় চৌধুরী হেরেছিল। তো সেই সময়কার কোনো মানুষ কি এই জার্নি করতে এসেছিল? নির্বাচনী লড়াইয়ের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলের এইটা অ্যাসেসমেন্ট হয়, সেই রাজনৈতিক দলকে, সেই রাজনৈতিক দলের কর্মসূচিকে এই মুহূর্তে মানুষ গ্রহণ করলেন কি করলেন না। কিন্তু সেইটা দিয়ে সেই রাজনৈতিক দলের যে মূল লড়াই কর্মসূচি, বা সেই রাজনৈতিক দলে প্রতিদিন লড়াইয়ের মধ্য দিয়ে যে নতুন নতুন জেনারেশন তৈরি করছে সংগঠক নেতৃত্বের, সেইটার জাজমেন্ট হয়। আচ্ছা, আপনারা বরাবরই দাবি করে আসেন যে লড়াইটা আসল, কিন্তু শূন্যতা দিয়ে কি স্বপ্ন দেখা যায়? 8 মাস বাকি বিধানসভা ভোটে যে তথ্য দেখা যাচ্ছে, গত লোকসভাতে তথ্যের ভিত্তিতে 11টা বিধানসভা আসনে কংগ্রেস এগিয়েছিল, আপনারা সিপিআইএম মাত্র 1টি আসনে এগিয়েছিলেন। তো এই জায়গাটা থেকে কি খেলা ঘোরানো সম্ভব হবে বলে মনে হচ্ছে? প্রথম কথা, রাজনীতিটা খেলা নয়, আর দ্বিতীয় কথা, রাজনীতিটা ম্যাথামেটিক্স নয়, রাজনীতিটা হলো কেমিস্ট্রি, সোশ্যাল কেমিস্ট্রি। আচ্ছা আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি। এই কয়েক বছরে তৃণমূল কংগ্রেসের সরকারের যে আধিপত্যবাদ, মানুষের যে লড়াই, মানুষের লড়াইকে যেভাবে উনি এই সরকার দমন করেছে, আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি। স্মার্ট মিটারের নাম করে গোটা দেশের বিদ্যুৎ ব্যবস্থাটা কর্পোরেটের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, মোদী সরকার যে ষড়যন্ত্র করছে, তৃণমূল কংগ্রেস সরকার সেই ষড়যন্ত্রের যে অংশীদার। সেই জন্য আমি বলছি, কোনো ব্যক্তিকে ধরবেন না, তাহলে দলের নীতিকে ধরুন, দল কি করতে চাইছে।
আর বেসিক্যালি তৃণমূল আর বিজেপি কি আলাদা? এটা আপনি সত্যি মনে করেন তৃণমূল আর বিজেপি আলাদা? দেখুন, আমার মনে করা নিয়ে তো কিছু যায় আসে না। ঠিকই, আপনার মনে করেন যায় আসে না, কিন্তু কথাটা হলো অভিজ্ঞতা দেখা যাচ্ছে বারবার যে কথাটা বলবেন, মানুষ কি চাইছে, মানে মানুষ কি মনে করছে। ঠিক, কারণ শেষ বিচারে বিচারক মানুষ। আপনারা সরে যাওয়ার পরে যে শূন্যতা তৈরি হয়েছিল সেই জায়গাটাতে তো বিজেপি এনক্রোচ করেছে। এটা তো শুধু এনক্রোচ করেছে আপনি বলবেন না। আপনার সঙ্গে আমি আরেকটা কথা যুক্ত করছি। আমি 18 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় ডিএম অফিসের সামনে মার খেয়েছিলাম। আচ্ছা, যেদিন আমরা নমিনেশন করতে যাই, ডিএম অফিসের সামনে যখন আমরা আক্রান্ত হচ্ছি, আমাদের সহ কমরেডদের মাথা ফাটছে, সেই দিনই পিছন দরজা দিয়ে বিজেপিকে নমিনেশন করতে দেওয়া হয়েছিল। যেমন ছেড়ে দিন, আমি সেদিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি যে ঠিকই সেই শূন্য স্থানটা বিজেপি নিয়েছে। শুধু নিয়েছে বললে আপনার কথাটা অসম্পূর্ণ হবে বলে আমার ধারণা। আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন, আপনার ভিউয়াররা না মানতে পারেন। বিজেপিকে এই জায়গাটা কিন্তু করে দেওয়া হয়েছে, এবং এটা এই লজিকটা কোনো জটিল থিওরিটিক্যাল লজিক নয়। কারণ আমি আগেই তো বললাম যে তৃণমূল বিজেপি উভয়ের শত্রু হলো বামপন্থীরা। তৃণমূল বাড়লে বিজেপির মাথা ব্যথা নেই, বিজেপি বাড়লে তৃণমূলের মাথা ব্যথা নেই। এই যে ত্রিপুরায় আজকে যারা বিজেপি, তারা কারা? তারা তো কংগ্রেস থেকে ভেঙে যাবার পর মাঝে তো তারা তৃণমূলের ঘানি টেনেছে, তৃণমূলের কাজ তারা করেছে। এই যে ধরুন গোয়ায় বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করে বিজেপি বলছি তৃণমূল তৈরি হয়ে গেল। তারা এখন কোথায়? বিভিন্ন রাজ্যগুলোর দিকে তাকিয়ে দেখুন, তারা কোথায়? বা ধরুন তৃণমূল থেকে বিজেপি নেতা যাচ্ছে, মনমোহন ইস্ট বেঙ্গলের মতো, আবার বিজেপির থেকেও কিন্তু লোকে আসছে। এই যে আপনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কথা বললেন, সেই লোকসভা কেন্দ্রের আজকের সাংসদ কে? তিনি তো বিজেপির এমপি ছিলেন, বিজেপির নেতা ছিলেন। ফলে তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল আসা যাওয়া ঘটবে। এটা মামার বাড়ির থেকে নিজের বাড়ির থেকে মামা মাসির বাড়ি যাওয়ার মতো, আবার মামা মাসির বাড়ির থেকে নিজের বাড়িতে ফিরে আসার মতো। ফলে ওটা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই, এবং এটা ওদের প্রজেক্ট, এটাই আরএসএসের প্রজেক্ট। সেই জন্যই তো বলেছি, আমি এবার সিরিয়াস কথা বলি, সেই জন্যই তো বলেছি যে পশ্চিমবাংলার মাটিতে আরএসএস, বিজেপি, তৃণমূল এই উভয় শক্তিকে হারাতে হবে, এবং এই উভয় শক্তিকে হারানোর ক্ষমতা আমাদের সিপিআইএম বা বামপন্থীদের একা নেই। তাই যারা তৃণমূল, বিজেপি, আরএসএসের দুটো উইং, তাকে হারানোর জন্য যারা আন্তরিকভাবে 100% পলিটিক্যালি অনেস্ট এবং সাংগঠনিক উদ্যোগের পালনের জন্য যারা ভূমিকা পালন করবে, এই সমস্ত শক্তিকে নিয়ে আমরা বৃহত্তর মঞ্চ গড়ে লড়াইয়ের আহ্বান আমরা তো এই জন্যই জানিয়েছি। তাহলে দুটো প্রশ্ন এর সঙ্গে সঙ্গে আসে, সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বা এই সমস্ত যে ডোল রাজনীতি হচ্ছে, সেটার সুবিধা নিয়ে তৃণমূল ভোটে জিতে যাচ্ছে। তো যদি আপনারা ভোটে লড়তে যান, তাহলে এইটা নিয়ে কি বলবেন, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে? প্রথম কথা, আপনি এই যে লক্ষ্মীর ভাণ্ডারকে আপনি ডোল বললেন, আমি এই শব্দটার বিরোধিতা করছি। আচ্ছা, আমরা কমিউনিস্ট পার্টি মনে করি না এটা একটা ডোল। ডোল শব্দের উৎপত্তি যে অর্থনীতিতে হয়েছিল, অর্থনীতি সেখান থেকে বদলে গেছে। এটা হলো সরকারের পক্ষ থেকে ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার করার একটা প্রজেক্ট। এরকম অনেক প্রজেক্ট আছে, এবং শুধু পশ্চিমবাংলায় না, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে, এবং শুধু ভারতবর্ষ কেন, গোটা পৃথিবী জুড়ে এটা আছে। নয়া উদারবাদী অর্থনীতিতে যখন মানুষ হাঁসফাঁস করছে, সেই মানুষেরা যাতে নয়া উদারবাদী অর্থনীতির বিরুদ্ধে লড়তে না পারে, এবং এই নয়া উদারবাদী জামানায় যে কর্পোরেটের বেলাগাম লুটপাট হচ্ছে তার বিরুদ্ধে যাতে মানুষ লড়তে পারে, তাহলে ওই একেবারে নুয়ে পড়া দরিদ্র মানুষদেরকে খানিকটা বাঁচিয়ে রাখার জন্য এইভাবে বিভিন্ন ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফারের প্রজেক্ট চলছে। এটা এক। এবার আপনি বলছেন যে আমাদের কি ভূমিকা, প্রথম মোকাবিলা কি করে করবেন? এটা প্রথম কথা হলো যে এটা তো মোকাবিলা করতে যাওয়ার জায়গা নেই। কারণ যে দরিদ্র মানুষ, যার কোনো কাজ নেই, কাম নেই, গভর্নমেন্টের ঘর থেকে তাকে অন্ততপক্ষে একটু বাঁচিয়ে রাখার জন্য তাকে কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, আমি কেন তার বিরোধিতা করব? আমরা তার বিরোধিতা করব না, বরং এইটা বলতে পারি যে আজকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই প্রক্রিয়া সহ আরও অনেকগুলো বিষয়ে, যেমন আমি এখানে আপনাকে বলি যে এরা লক্ষ্মীর ভাণ্ডার ইন্ট্রোডিউস করেছে, নামটার সঙ্গেও কিন্তু আরএসএসের ফরমেশনটা খেয়াল করবেন। তো এটা যখন ইন্ট্রোডিউস করেছে, এই সময়ে আমি আপনাকে বলি যে বামফ্রন্ট সরকারের সময় শ্রমিকদের
যে বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো ছিল সেই সমস্ত সামাজিক প্রকল্পগুলোকে এটা ধ্বংস করার দিকে যাচ্ছে। আমি আপনাকে একটা তথ্য দিই যে নির্মাণ শ্রমিকদের বামফ্রন্ট সরকারের সময় তাদের একটা মানে কি বলবো, একটা জমানো অর্থ সরকারের তহবিলে ছিল এবং সেই অর্থ দিয়ে বিভিন্ন মানে সামাজিক সুরক্ষা প্রকল্প নির্মাণ শ্রমিকদের করা হতো। আমি ঠিক এক্সাক্ট বলতে পারছি না যে 1900 কোটি টাকা না 19,000 কোটি টাকা, আমি সংখ্যাটা বলতে পারছি না। বিপুল পরিমাণ অর্থ রাজ্য সরকারের কাছে আছে। নির্মাণ শ্রমিকদের সেই প্রকল্প, সেই অর্থ রাজ্য সরকার ব্যবহার করছে অন্য জায়গায়। তো যাই হোক, সেটা আলাদা কথা। একই সঙ্গে এদের দুটো মুখ। এবার আমার কথাটা হলো, আমি স্পেসিফিকভাবে এই ক্ষেত্রে আসি। প্রথম কথা, বামপন্থীদেরকে মানুষ সমর্থন করলে, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হলে পরে শুধু লক্ষ্মী ভাণ্ডার কেন, এই ধরনের সমস্ত সামাজিক প্রকল্পগুলো থাকবে থাকবে থাকবে। একটাও সামাজিক প্রকল্পকে বন্ধ করা হবে না। তো সরকারি প্রকল্প তো তৃণমূল কংগ্রেসের প্রপার্টি নয়, এটা তো কালীঘাট থেকে এই প্রকল্প তৈরি হয়নি, এ তো নবান্ন থেকে প্রকল্প তৈরি হয়েছে।